সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর একিউএম মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যশোরী গ্যারান্টি দিচ্ছি, বিএনপি যদি পরিবর্তন না আনে তবে আমার প্রতিটি কথা সত্য প্রমাণিত হবে বাই আল্লাহ। এর জন্য প্রথমে কয়েকটি আয়াত আপনাদের সামনে আমি তুলে ধরব, তারপরে তারিক জিয়া সহ যারা মনে করে চলেছেন যে দেশকে তারা এগিয়ে নিয়ে যেতে চান তাদেরকে কিছু সাজেশন দিব। অমান্য করলে অবশ্যই আমি গ্যারান্টি দিতে পারি তাদের কপালে দুর্ভোগ রয়েছে। ২৭ নম্বর সূরা আন-নামলের ৬৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। তুমি ঘোষণা করে দাও, তোমরা দুনিয়ার বুকে ভ্রমণ করো আর এভাবে তোমরা দেখো অপরাধীদের পরিণাম কেমন দাঁড়িয়েছে। ৫ আগস্ট ২০২৪ সালের সকাল, আপনারা সবাই জানেন খুনি হাসিনাকে যেভাবে পালিয়ে যাওয়ার জন্য আর্মি প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যার ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি যদি খুনি হাসিনার কথা শুনতেন তাহলে ২০-৩০ হাজার মানুষকে গুলি করে হত্যা করা হতো। তিনি শোনেননি, কিন্তু তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। তাই জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে ধন্যবাদ জানাই যে তিনি দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে একজন আবর্জনাকে যেতে দিয়েছেন। আর সেই আবর্জনা যতদিন পৃথিবীতে থাকবে তার মতো করে সে বাঁচবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বাঁচার মতো বাঁচতেও পারবে না, মরার মতো মরতেও পারবে না। তো পৃথিবীতে আমরা অপরাধীদের ইতিহাস দেখেই চলেছি। ২৭ নম্বর সূরা আন-নামল ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকুন ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। তাদের জন্য তুমি মোটেই শোকার্ত হবে না, আর ওরা যেসব চালবাজি করে যাচ্ছে তাতে তুমি ক্ষুণ্ণ হবে না। এক নেতানিয়াহুর কারণে আজ আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের নাগরিকরা কত অসহায়। তাদের ইচ্ছা ছিল যে তারা শান্তিপ্রিয় হয়ে বসবাস করবে, কিন্তু তারা নিজেরাই অশান্তি ডেকে এনেছে। তো আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে একটি রব্বানিতন্ত্রের বিপরীত এই গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্রের যত কনস্টিটিউশন রয়েছে এগুলি যারা মেনে চলেছে তারা সবাই অশান্তি ডেকে আনছে। ৩ নম্বর সূরা আলে ইমরানের ১১২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দুরিবাত আলাইহিমুয-যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলি মিনাল্লাহ ওয়া হাবলি মিনান নাস ওয়া বাউ বিগদাবি মিনাল্লাহ ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। তাদের উপরে অপমান চাপানো হবে যেখানে তাদেরকে দেখা হবে। তবে আল্লাহ তাআলার রজ্জুর কোরআনের সাথে অথবা মানুষের রজ্জুর, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্রের কনস্টিটিউশনের কথা আলাদা। তারা আল্লাহ তাআলা থেকে গজব উপার্জন করছে, তাদের উপরে অভাব চাপানো হয়েছে, কেননা তারা আল্লাহ তাআলার আয়াতসমূহ অস্বীকার করে এবং সকল বিশেষ খবরদাতা নবীদেরকে অহেতুক অপমানের মাধ্যমে ব্যক্তিত্ব হত্যা করে। তারা যে অন্যায় এবং বাড়াবাড়ি করে এ যে তারই প্রতিফল। তো আজ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা এবং প্রত্যেকটা কর্মী তারা যেখানেই থাকুক না কেন কষ্টে আছে, ঘুম নেই তাদের। আর যারা ভিন দেশে পালিয়ে আছে তারাও আরও বেশি কষ্টে আছে। তো যেখানে এদের দেখা মিলছে সেখানে এরা অপমান এবং গ্লানি পাচ্ছে, এদের চেহারাতে হাসি নেই। ৩ নম্বর সূরা আলে ইমরানের ১৩৫ আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন।
বিএনপি এবং আওয়ামী লীগের যদি কেউ ভালো থাকে, যদি কেউ ভালো হয়ে তওবা করতে চায়, যারা অপরাধ করেনি, আল্লাহ বলছেন যারা কখনো অন্যায় কিংবা নিজেদের উপরে জুলুম করে বসে, তখন যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে, পাপের জন্য মাপ চাইতে থাকে, তাহলে আল্লাহ ছাড়া কে আছে যে পাপ ক্ষমা করবেন? তারাই তো জেনে শুনে অন্যায় কাজ নিয়ে জেদ ধরে না। 3 নম্বর সূরা আলে ইমরানের 137 আয়াতে আল্লাহ বলছেন, কদ খলাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। নিশ্চয় তোমাদের আগে অনেক রীতিনীতির মতবাদ বিলীন হয়েছে, তোমরা দুনিয়ার বুকে ভ্রমণ করে দেখো মিথ্যেবাদীদের পরিণাম কেমন দাঁড়িয়েছে। আল্লাহ তাআলার মেহেরবানিতে অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েতে দেখেছি। এবার আসুন, 1971-এর নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করে খেয়ে চলেছে, তারাই বিএনপি এবং আওয়ামী লীগের লোক, আর এই দুই পরিবারের ব্যবসায়ী, নেতা নেত্রী এবং কর্মী সমাজ। এদের কারণেই আমাদের দেশে একের পর এক অঘটনা, দুর্ঘটনা, ডিজাস্টার ঘটানো হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্রেনেড হামলার ঘটনা ঘটানো হয়নি, পিলখানার শাপলা চত্বরের, এমনকি হলি আর্টিজানের 7 মার্ডারের এবং ছাত্রদের বুকে গুলি করার ঘটনা আল্লাহ ঘটাননি। এই দুই পার্টি, এই দুই পরিবার ব্যবসা খুলে দিয়েছে আমাদের এই দেশে, আর এরাই ঘটাইছে, এদের যুগেই ঘটেছে। আর তৃতীয় আর এক পক্ষ এরশাদের, আবার চতুর্থ আর এক পক্ষ মুনাফিকিনদের, জামাত শিবিরের, এরা আবার সাপোর্ট করেছে। তাই 5 আগস্ট 2024 সালের নতুন বাংলাদেশকে যারা ভাঙিয়ে নতুন নতুন দল করবে, তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তারাও এদেশের মানুষকে জিম্মি করে কোটিপতি হতে চায়, এছাড়া আর কিছুই না। সত্যিকারের যারা দেশপ্রেমিক এবং যারা মানুষকে ভালোবাসে, তারা কখনো 5 আগস্ট 2024-এর দোহাই দিয়ে চাঁদাবাজি করতেই পারে না, দখলবাজি করতেই পারে না। যদি করে তাহলে বুঝতে হবে এরাও সেই 1971-এর চেতনা বিক্রি করে নতুন আঙ্গিকে খেতে চাচ্ছে। আর এর গ্যারান্টি আমরা খুঁজে পেয়েছি শতাব্দীর শ্রেষ্ঠ একজন বজ্জাত ফজলুর রহমানের কাছ থেকে। সে বলছে, আমি অবিশ্বাস করি না বিএনপিরা 16 বছর না খেয়েছিল, এখন তারা চাঁদা করছে। তো তারেক রহমান এখন বিএনপিতে কার্যত মাইনাস, অনেকটা ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। হয়তো আপনারা আমার কথা শুনে অবাক হচ্ছেন। বিএনপির অন্ধ এবং দলকানা সমর্থকদের অনেকে হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করে গালমন্দ করতে পারেন, কিন্তু এখনকার বাস্তবতা এটাই। তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেও বাস্তবে মাঠ পর্যায়ে বিএনপির নিয়ন্ত্রণ মূলত তারেক রহমান বিরোধী এবং ভারত অনুগত মির্জা ফখরুল, সালাউদ্দিন, আব্বাস, আমির, খসরু, ব্যারিস্টার রুমিন, শ্যামা ওবায়দ, দুদু, বুলু রেজবিদের হাতে। বহু আগে থেকে সিনিয়র নেতাদের অধিকাংশরাই তারেক রহমানের বিপক্ষে অবস্থান নিয়েছে। তবে এদের মূল সমন্বয়ক এখন আগামী দিনের সম্ভাব্য মহাসচিব পদের দৌড়ে অনেকটা এগিয়ে থাকা এবং রয়ের সুপ্রশিক্ষিত সালাউদ্দিন আহমেদ। আর এটাই হলো সবচেয়ে বড় বিএনপির ধ্বংসের কারণ। এই লোকটির কারণে বিএনপি ধ্বংস হয়ে যাবে। আর এই লোকটি একা নয়, এই লোকটির একটি গং রয়েছে। জুলাই বিপ্লবের অনেক আগেই বিএনপির প্রায়োগিক নেতৃত্ব এবং কর্তৃত্ব কার্যত পুরোপুরি হাইজ্যাক হয়ে গেছে, বিশ্বাস করে নিতে হবে আপনাদের। আর এটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কিংবা পশ্চিমাদের কেউ করেনি, ভারত সুপরিকল্পিতভাবে এটা করেছে এবং করেই চলেছে, যা আমরা এদের বড় বড়দের মুখ থেকে যখন কথা শুনি তখন বুঝতে পারি। আওয়ামী শাসন আমলে বিএনপির মধ্যে ভারত
অনুগত একটি গ্রুপ তৈরি করা হয়েছে। এই গ্রুপের মূল সমন্বয়ের দায়িত্বে আছে মূলত সালাউদ্দিন আহমেদ। জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের উপর আধিপত্য এবং নিয়ন্ত্রণ হারানোর পর ভারত এখন প্ল্যান বি বাস্তবায়ন করছে বিএনপিকে দিয়েই। তারেক রহমানের সাথে ইয়োগদ্বন্দ্ব থাকায় মির্জা ফখরুল, সালাউদ্দিন, আব্বাস, খসরু, ব্যারিস্টার রুমিন, শামা ওবায়দ, দুদু, বুলু রেজভী সহ অধিকাংশ নেতাই হাসিনা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার পাতা জালে হ্যানি ট্র্যাপ, অবৈধ সুবিধা গ্রহণ সহ আটকে পড়েছে। এটি জাতি প্রত্যক্ষভাবে তারা জেনে যাচ্ছে। ওনারা তারেক রহমানের নেতৃত্ব মেনে নিতে নারাজ। তারেক রহমান বনাম বিএনপির সিনিয়রদের মধ্যকার দূরত্বকে কাজে লাগানো হচ্ছে ভারতের প্ল্যান বি এর কার্যকর বাস্তবায়নে, এবং এক্ষেত্রে ভারত অনেকটা সফল হয়েছে, আরও হতে যাচ্ছে। কাজেই এখনকার মাঠ পর্যায়ের বিএনপি সেই শহীদ জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়ার বিএনপি অন্তত নয়, এটি বিশ্বাস করতে হবে। এই বিএনপি মূলত হ্যানি ট্র্যাপে পড়া ও আওয়ামী জমানার অবৈধ সুযোগ সুবিধা নেওয়া এবং তারেক রহমান বিরোধী নেতাদের দ্বারা নিয়ন্ত্রিত বিএনপি। এর বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি আমরা। তারেক রহমান যেভাবে দল এবং দেশ নিয়ে চিন্তা করেন এবং কথা বলেন মাঝে মাঝে, সবসময় না, দল এবং দেশকে আগামীকে যেভাবে পরিচালনা করতে চান বা করাতে চান, তার সিটে ফোটাও মাঠ পর্যায়ে বিএনপির দখলদার যারা রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে না। মাঠের বিএনপি এখন ফখরুল, সালাউদ্দিন, আব্বাস, দুদুদের নিয়ন্ত্রণে। মিডিয়ার সামনে তাদের লাগামহীন বক্তব্য থেকে এটাই স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে বিএনপি এখন আওয়ামী লীগেরই বি টিম। জাতি জেনে গেছে, কারণ জাতি এখন অনেকটাই তারা দেশপ্রেমিক। ফখরুল, সালাউদ্দিন, আব্বাস, খসরু, গয়েশাদ চক্র কোনোভাবেই চায় না তারেক রহমান দেশে ফিরে আসুক এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দিক। যদি চাইতো তাহলে তো তারেক রহমান এতদিন দেশেই চলে আসতো। তাছাড়া আওয়ামী লীগ এবং ভারতও চায় না জিয়া পরিবারের কেউ আবারও রাষ্ট্র পরিচালনায় আসুক, এটিও চায় না তারা। মূলত ঘরের শত্রু বিভীষণদের জন্যই তারেক রহমান এখনও দেশে ফিরতে পারছেন না, বা ফিরে আসাটা ওনার জন্য মোটেও নিরাপদ নয় বলে আমি তো মনে করছি এবং সবাই মনে করে চলেছেন। 1982 থেকে 1990 সময়ে বিএনপির বাঘা বাঘা প্রায় সব নেতাই দল ত্যাগ করে এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়েছিল, এটি সকলের জানা। বেগম খালেদা তখন কে এম ওবায়দুর রহমানকে সাথে নিয়ে এরশাদের পতনের লক্ষ্যে আপসহীন আন্দোলন সংগ্রাম করেছিলেন। বড় বড় নেতাদের ছাড়াই উনি প্রায় একাই এই যুদ্ধটা করেছেন। বিএনপি সেই সময় হারিয়ে যায়নি। বেগম জিয়ার দৃঢ় ব্যক্তিত্ব এবং নেতৃত্ব গুণের জন্যই বিএনপি টিকে যায় এবং সবার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করে। 1991 সালে ভুল প্রমাণ করেই ক্ষমতায় আসে, যদিও জামাত সাথে দেয়। বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারতের চারপাশে অন্য সব প্রতিবেশী দেশগুলোর মতোই ভারত বিরোধী। প্রতিবেশী এবং পৃথিবীতে একমাত্র হিন্দু রাষ্ট্র নেপালের সরকারও এবং সে দেশের জনগণও ঘোরভাবে ভারত বিরোধী। শ্রীলঙ্কাও পছন্দ করে না, মায়ানমারও পছন্দ করে না, পাকিস্তান তো করেই না, এমনকি চায়না কোনোদিন করবে না। আর একই কায়দায় ইসরায়েলের চারিপাশে মুসলমানদের দেশ, কারোর সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো না। জর্ডান বলেন, লেবানন বলেন, মিশর বলেন, ফিলিস্তিন বলেন, আরবদের কোনো রাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো না।
কিন্তু আরবরা আবার ইসরায়েলের ভয় পায়, কারণ ইসরায়েল মূলত আমেরিকার একটি অংশ। তো ভারতের এই অবস্থার কারণ কি? এমনটার মূল ভারতের দাদাগিরি এবং আগ্রাসী আচরণ। এটি পছন্দ করে না কেউ। ভারতের আধিপত্যবাদ বিরোধী অবস্থান নিলে বিএনপি নিরঙ্কুশভাবে সামনে এগিয়ে যাবে বলে আমি যশোরই বিশ্বাস করি, কিন্তু যাবে না এরা। সার্বিক পরিস্থিতিতে বিএনপিকে বাঁচতে হলে অনতিবিলম্বে ফখরুল, সালাউদ্দিন, আব্বাস, খসরু, গয়েশ্বর এদের চক্রদের নিষ্ক্রিয় করতে হবে এবং প্রয়োজনে এই চক্রকে দল থেকে বহিষ্কার করে দিতে হবে। এটি যদি তারেক রহমান করতে পারে আর দলকে নতুনভাবে ঢেলে সাজাতে পারে তাহলে টিকে যাবে, নইলে বিএনপির দশা আওয়ামী লীগের থেকে আরও ভয়ানক হবে ইনশাআল্লাহ। তারেক রহমানের প্রতি আমি বলতে চাই, আপনি মায়ের পথ অনুসরণ করুন, দল বাঁচাতে আরও কঠোর হন এবং গাদ্দারগুলোকে ঝেড়ে ফেলুন। অবিলম্বে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী এবং দল ও দেশের প্রতি অনুগত এবং গণমানুষের কাছে যোগ্যতা, সততা, গ্রহণযোগ্যতার সুনাম ছিল এমন ব্যক্তিদের নিয়ে দল পুনর্গঠন করুন। আবার হবে। বিএনপিতে আপনার নেতৃত্ব এবং কর্তৃত্ব সুসংহত করতে পারেন, যদিও সম্ভব হচ্ছে না। এতে আপনার দলের এবং দেশেরই মঙ্গল হবে। আমার কথাগুলি যদি আপনারা মন দিয়ে শুনে সেই মতে চলতে পারেন, অন্যথায় বাস্তবিক অর্থে আপনি দলে প্লাস হতে কখনো পারবেন না। আপনি প্লেস সুন্দরভাবে দাঁড় করাতে পারবেন না। আপনাকেও উগ্র হতে হবে, নইলে আপনাকেও ভারতের হাতে বিক্রি হয়ে যেতে হবে, নইলে পরবাসে থাকতে হবে। এসব ব্যাপারে এখনই সাবধান এবং সতর্ক হওয়ার জন্য প্রয়োজনীয় কার্যকলাপ পদক্ষেপ গ্রহণের আমি পরামর্শ দিতে পারি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে। আপনার চারিপাশে এখন শত্রু, দলের বড় বড়রাই আপনার শত্রু, বিভিন্ন বাহিনীতে আপনার শত্রু, প্রশাসনে বেশিরভাগ সেই হাসিনার মুরিদ এখনো রয়ে গেছে, প্রত্যেকটি সেক্টরে রয়ে গেছে, সচিবালয়ে রয়ে গেছে। ইউনূস সরকার ইচ্ছা করলেও এদেরকে সাসপেন্ড করতে পারছে না, কারণ ইউনূস সরকারের চারিপাশে আবার শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল গংরা ঘিরে ধরেছে। পুলিশের বড় বড়দেরকে কি করছে? দোতলা থেকে তিনতলায় নিয়ে যাচ্ছে, অথবা এই জেলা থেকে ওই জেলায় বদলি করানোতে কি হবে? এগুলি সব তৈরি করে দিয়েছে খুনি হাসিনা এবং ভারতের গোয়েন্দা সংস্থা র। তো বর্তমান সরকারের সাথে আপনার বড় নেতাদের অপ্রয়োজনীয় মতের অমিল, অসহযোগিতা, অপ্রয়োজনীয় হুমকি, আপনার দলে সবাই পদ এবং ক্ষমতার পাগল হয়ে উঠেছে। সবাই নিজেকে তারেক জিয়ার চেয়ে বড় মনে করে চলেছে। এরা পারেনি একটি বালুর ট্র্যাক সরাতে, কিন্তু বেগম খালেদা যখন লন্ডন থেকে এয়ারপোর্টে আসে তখন বোঝা যায় মুনাফিকিনদের চরিত্র। দলে দলে সবাই গিয়েছে, সবাই আপনার সাথে বিশাল ভালোবাসার অভিনয় করে, আর এটির আসল কারণ হচ্ছে একটি পদ পাওয়ার জন্য, মন থেকে না। বিপদে পড়লে আপনার আগে ওরা সবাই নাই হয়ে যাবে, এটি আমি গ্যারান্টি দিয়ে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে পারি। প্রতিটা মিটিংয়ে, সভায়, সম্মেলনে, ইন্টারভিউতে আপনিও লক্ষ্য করেছেন, আমরাও লক্ষ্য করে দেখছি, আপনার দলের বড় নেতাদের যেন আপনার নাম, আপনার বাবা মায়ের নাম নিতে কষ্ট হয়। খুনি হাসিনার ইতিহাসে আমরা দেখেছি, যতবার মুখে আপনাকে গালি দিতে শুনেছি, আপনার মাকে, বাবাকে খুনি হাসিনা যত গালি দিয়েছে, আপনার বড় নেতাদের মুখে ততবার আপনার নাম শোনা যাচ্ছে না। আপনার সাথে ওরা যখন ভিডিও কনফারেন্স করে, সব কয়টার মুখ হাড়ির তলার মতো কালো হয়ে থাকে, এমন ছবি মিডিয়াতে আমরা দেখছি। আপনার এত নেতাকর্মী থাকতে শেখ হাসিনা আপনার মাকে ঘর থেকে বের করে ঘর ভেঙে দিয়েছিল। নেতা নেত্রীরা
কিছু কি করতে পেরেছে? তারেক রহমানকে একজন কঠোর নেতা হতে হবে। আপনার দলের কেউ দুর্নীতিতে জড়ালে বা ক্ষমতার অপব্যবহার করলে অন্য কোনো মাধ্যমে খবর আসার আগেই আপনাদের পক্ষ থেকে তা প্রচার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। পারবেন? তা না হলে সামনে মহাবিপদ অপেক্ষা করছে আপনার এবং আপনার দলের জন্য। আপনি ক্ষমতায় আসছে বিএনপি, কিন্তু প্রশ্ন হলো তারেক রহমান প্রস্তুত আছে? ক্ষমতা পাওয়ার পর কি হবে? তারেক রহমানের ভাগ্যে কি রয়েছে? আপনার দলের তরুণ শিক্ষিত মেধাবী নেতারা তো সামনেই আসতে পারে না। আপনার চোখে পড়বে কি করে? ওদের কোনো সুযোগ দেওয়া হয় না। ওরা লজ্জায় এবং ভয় নীরবে দূরে সরে থাকে। একই দল, একই নেতা, একই কথা বছরের পর বছর। আর এখন তো সমানে তসবি জপছে ভারত প্রেমী হয়ে। এই ওল্ড মডেলের গাড়িকে আপনি যদি নিউ মডেলের পার্টস লাগান, তাহলে গাড়ি কি আধুনিক হয়ে যাবে, নতুন হয়ে যাবে? কোনো দিন না। বর্তমানে এগোতে হবে প্রযুক্তি নিয়ে। ওনারা কয়জন আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত? আর আমি যশোরই গ্যারান্টি দিচ্ছি, বিএনপিতে যদি পরিবর্তন না আসে তবে আমার প্রতিটি কথা সত্য প্রমাণিত হবে ইনশাল্লাহ। দলের নীতি নির্ধারকরাই হয়ে উঠবে ধ্বংসের মেন কারণ, যেটি আমরা সময়ের সাথে এই মুহূর্তে দেখেই চলেছি। বিএনপি হয়তো ক্ষমতায় আসবে, কিন্তু বর্তমান নেতারা নিজ এলাকায় স্থানীয় নেতাদের তৈরি করবে। অনেকে তো অলরেডি নিজেদের নেতা বানিয়ে বসেই আছে। প্রত্যেকটি নেতা হয়ে উঠবে স্থানীয় এক একজন ডন। তাদের থাকবে নিজস্ব কর্মী, ক্যাডার বাহিনী, যারা চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজিতে লিপ্ত হবে, আবার হচ্ছেও। কেন্দ্র থেকে কোনো নির্দেশ এলে তারা মানবে না। আর কেন্দ্র যখন জানতে পারবে, ব্যবস্থা নিতে নিতে সময় শেষ হয়ে যাবে। তাই আপনাদের এখন পরিকল্পনা করতে হবে। মিডিয়ায় বিএনপির অবস্থান ভালো না, কেন জানি না। সব নিউজ পোর্টাল বিএনপির যে কোনো খবরকে অতিরঞ্জিত করে উপস্থাপন করে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ভবিষ্যতেও মিডিয়া একই কাজ করবে। বর্তমানে মানুষ স্পষ্টভাবে বুঝে গেছে, ভবিষ্যতে কোনো দল যদি আওয়ামী লীগের মতো আচরণ করে, তাদের অবস্থা ঠিক একই হবে, বরঞ্চ আওয়ামী লীগের থেকে আরও খারাপ হবে। জনগণ এখন যা কিছু পায় তাই রেকর্ড করে প্রচার করে। এই প্রবণতা এখনই শুরু হয়ে গেছে। ভবিষ্যতের চিত্র একটু কল্পনা করতে হবে আপনাদের। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ধন্যবাদ, যার নেতৃত্বে অন্তত জাতি কিছুটা হলেও সজাগ। একবার একটু ভাবুন আপনারা, ছাত্রলীগ, আওয়ামী লীগ, বিভিন্ন লীগ, তাদের কত ক্ষমতা ছিল, টাকা ছিল, অস্ত্র ছিল, কর্মী ছিল, এমনকি আর্মি পুলিশও ছিল, বেনজির আহমেদ, আবার জেনারেল আজিজ, পুলিশও ছিল, শহীদুল, গোয়েন্দাও ছিল। তবু জনতার রোষে সব ধুয়ে গেছে। ভবিষ্যতের রাজনীতি হবে অনেক বেশি কঠিন, বিশেষ করে এই বাংলাদেশে, কারণ এখানে জনগণের চেয়ে নেতা বেশি। রাজনীতি এখন শুধু টাকার খেলা। সবাই চায় ক্ষমতা, পোস্ট, নিজের জন্য, দলের জন্য নয়। দুটি ফ্যামিলির সব কিছু মানুষ জেনে গেছে। যারা এই দুটি ফ্যামিলির সাথে সম্পর্ক রেখেছিল, এই ব্যবসার সাথে, এই পরিবারতন্ত্র, এরাই লুটে পুটে ভিন দেশে বসে খাচ্ছে। আরেকটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, পুলিশ বা আর্মি এখন আর জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতিতে জড়াতে চায় না। সম্প্রতি পুলিশের যে দুর্দশা হলো, তা অত্যন্ত দুঃখজনক। তবুও যদি তাদের শিক্ষা না হয়, ভবিষ্যতে দেশে পুলিশ হয়তো থাকবেও না। 57 জন অফিসার হারিয়ে এক দলীয় হয়ে কাজ করে দেশের সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক মহলে প্রায় শূন্যে এসে ঠেকেছে।
আর আন্তর্জাতিকভাবে পুলিশ, আর্মি, র্যাব সবাই কম বেশি ব্ল্যাক লিস্টেড। তাই ভবিষ্যতে তারা নেতাদের অর্থনৈতিক কাজকে সমর্থন দিবে, আবার অর্থনৈতিকের পাশাপাশি অনৈতিক কাজকে সমর্থন দেবে, এ সম্ভাবনা একেবারে নেই। টাকা দিলেও এখন পুলিশ বিক্রি হবে না, টাকা দিলেও আর্মি বিক্রি হবে না, টাকা দিলেও আর এখন কেউ জেনারেল আজিজ হবে না, আর টাকা পেয়েও কেউ এখন হারুন কিংবা বেনজির হবে না। আর্মির জুনিয়র অফিসাররাও এসব সমর্থন করে না, শুধু পরিস্থিতির কারণে চুপ করে আছে। এইভাবে চলতে থাকলে সামনে বড় বিপদ। বিএনপির অভিজ্ঞ নেতা গয়েশ্বর চন্দ্র রায় কি বলেছিলেন? আজ আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছেন, কাল যদি বিএনপি নিষিদ্ধ চায় তখন কি হবে? তা আমি গয়েশ্বর বাবুকে বলতে চাই, এই কথাটা কি আপনি ভেবেচিন্তে বলেছেন মস্তিষ্ক থেকে, না ভারতের পক্ষ থেকে শেখানো? বর্তমান দেশে আপনাদের চেয়ে বড় রাজনৈতিক দল আর তো নেই, আমি তো দেখছি না। কেন আপনাদের নিষিদ্ধ চাইবে জাতি? কে আপনাদের নিষিদ্ধ চাইবে? কেন চাইবে? আপনারা কি আওয়ামী লীগের মতো অপরাধে জড়িত? যদি না হয়ে থাকেন তাহলে এত ভয় কেন? আর এত ভয় নিয়ে দেশ চালাবেন কিভাবে? মূলত আপনাদের প্রভু দিল্লিকে আপনারা খুশি করতে চান, দিল্লির সামনে সাষ্টাঙ্গ প্রণিপাত করতে চান। হাসানাতের দলে কয়জন লোক আছে? এই হাসানাত যদি একটা দাবি নিয়ে রাস্তাতে নামে, পুরো দেশ কেঁপে ওঠে। যেদিন শেখ হাসিনা খালেদা জিয়াকে বাসা থেকে বের করে দিলেন, সেদিন যদি আপনাদের নেতাকর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করতেন, তাহলে কি হাসিনা পারত এই কাজ করতে? কিভাবে আপনারা এখন ভুলে গেলেন যে সাহস ছাড়া রাজনীতি হয় না? পারেননি আপনারা একটা বালু ট্র্যাক সরাতে? আমি তো বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের বলতে চাই, আমি যদি আপনাদের দলের হতাম তো সবাইকে নিয়ে সেদিন খালেদা জিয়ার বাসার সামনে শুয়ে থাকতাম। সারা দেশের রাস্তা, অফিস, স্কুল, কলেজ এগুলি সব বন্ধ করে দিতে পারতাম, দেশ অচল করে দিতে পারতাম। কিন্তু সেদিন আপনারা কি করেছেন? যদিও আমি এইসব সিস্টেমের পক্ষে কখনো না, কারণ আমি রব্বানি সিস্টেমকে প্রাধান্য দিয়েই চলেছি। আমি দুর্নীতি মুক্ত, 56 বছর আমার বয়স। তো বড় বড় নেতারা কোথায় ছিলেন আপনারা? এক হাসানাত একা সেনাবাহিনীর প্রধানকে হুমকি দেয়, যেভাবে দেয়, যে কারণে দেয়, ভুল বোঝাবুঝি হোক, যাই হোক। যদিও আমি সবসময় সাপোর্টে রয়েছি মেজর এই জেনারেল ওয়াক্কার স্যারের পক্ষে, কারণ তিনি একমাত্র এমন একজন আর্মি প্রধান, সেনা প্রধান, যে কিনা ইনোসেন্ট পিপুলকে কিল হতে দেননি। এর জন্য তাকে স্যালুট জানাই। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ কেন করি? তিনি যুদ্ধ চান না, আমি নিজেও চাই না। আমি নেতানিয়াহুকেও পছন্দ করি না, আবার ইরানের খামেনাইকেও পছন্দ করি না। এরা শুধু মানুষ মারে, এগুলি সবই মানুষ মারার খেলা, আর কিছুই না। তো হাসানাতের যে কলিজা রয়েছে, সেই কলিজা আপনাদের মধ্যে কয়জনের আছে? কিন্তু আপনারা কি পান? যখন হাসানাত দেশকে মুক্ত করে দেয়, তখন ইশরাক ঢাকার নগর ভবনের চারিপাশের রাস্তা বন্ধ করে দেয়। দেশকে ভালোবাসতে হয়, দেশের মানুষকে ভালোবাসতে হয়, নেতৃত্বের প্রতি শ্রদ্ধা থাকতে হয়। সেদিন বেগম খালেদার সাথে দেশের অনেক মানুষ কেঁদেছিল, আপনারা কেউ কাঁদেননি, আপনারা সবাই কম্প্রোমাইজ করেছেন। আপনারা সেদিন মাঠে নামলে সেদিনই হাসিনার পতন হতো। আপনাদের দলে একটা হাসানাত সেদিন ছিল না। আর আজ হাসানাতকে আপনারা দলেও নেবেন না, কারণ সে বীর। এই সাহস আপনারা দেখাতে পারেননি। আজ তারেক রহমান যদি আপনাদেরকে জিজ্ঞাসা করেন, তাহলে আপনারা দল ছেড়ে হয় তৃণমূল বিএনপি গড়বেন, নয়তো জাতীয় পার্টিতে পরিণত হবেন। তারেক রহমানের পিছনে লেগেই থাকবেন সবাই।
তারেক রহমান আপনাদের নিয়ে আছে এক মহা সংকটে। বিএনপির মাইগ্রেটেড নেতা ফজলুর রহমান কি বলেছেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, তারা আকাশের সূর্যের মতো, তারা আবার ফিরে আসবে। পাকিস্তানেও ঠিক এই রকম একজন ফজলুর রহমান রয়েছে, তাকে বলা হয় মৌলবী ডিজেল। মুনাফিকিনদের চরম পর্যায়ে সেই লোকটি। আর এই দেশের ফজলুর রহমান বিএনপিতে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে এসেছে। তারেক রহমান সব জানে, বোঝে, কিন্তু উপায় নেই। আপনাদের কাছে তিনি অসহায়। তিনি কি অনুমতি নিয়ে এই কথা বলেন? আপনাদের দলে কি মা বাবা নেই? অনেক দল তো এমনও আছে যাদের এক নেতা, এক বক্তব্য, এক অবস্থান, কিন্তু আপনাদের দলের নেতারা মাইক পেলে কে বেশি গার্বেজগুলি ডেলিভারি দিবে সেই প্রতিযোগিতায় মেতে ওঠেন। দলের ভাবমূর্তি যায় কোথায় তা নিয়ে কখনো ভাবেন না। সবার লক্ষ্য ভাইরাল হতে হবে। লন্ডন থেকে তারেক সাহেব দেখবেন, ক্ষমতায় এলে মন্ত্রী হতে হবে। তো তারেক রহমান আপনাকে হতে হবে একজন জেনারেল, একজন কমান্ডার, একজন কঠোর, একজন নিরপেক্ষ সিদ্ধান্তশীল নেতা। পারবেন? সম্ভবত আর পারবেন না। আপনার থাকতে হবে নিজস্ব গোয়েন্দা বাহিনী, যারা সারাদিন তথ্য বিশ্লেষণ করবে, দলীয় কর্মীদের উপর নজর রাখবে, যেই দুর্নীতিতে জড়াবে আপনারা আগে থেকে প্রচার করে কঠোর শাস্তি দেবেন, তা না হলে মহা বিপদ অনিবার্য। আপনি বলেছেন যারা অন্যায় করে তাদের যেন পুলিশ ধরে নেয়, কিন্তু সমস্যা হলো ততক্ষণে মিডিয়ার খবর হয়ে যায় যে বিএনপির নেতা এই করেছে। তাকে জেলে পাঠালেই কি বিএনপির ভাবমূর্তি ফেরত আসবে? আপনার জন্য কাজটা কঠিন হবে, কিন্তু নিয়ন্ত্রণ না করতে পারলে টিকে থাকা অসম্ভব হয়ে যাবে। কোনো দিন লন্ডন থেকে আপনারা দেশে ফেরত হওয়া সম্ভব হবে না। 17 বছর পর আপনি ক্ষমতায় এসে চেষ্টা করবেন মায়ের এবং বাবার সুনাম রক্ষা করতে, আর দলের অন্যরা তখনই ইতিমধ্যেই ক্ষমতা উপভোগ শুরু করে দিবে। তো মীর জাফরদের ভয় পেলে দলে রেখে কোনো লাভ হবে? মীর জাফরদের ভয় আপনার মধ্যে যদি ঢুকে যায় তো দলে রেখে কোনো লাভ নেই। তারা কি আপনার বা দেশের জন্য কাজ করবে? কখনোই করবে না। 100% আপনাকে লিখে নিতে হবে। আপনার প্রয়োজন কিছু সৎ, সাহসী তরুণ নেতা। তৃণমূল থেকে নিয়ে আসেন, যারা দেশের প্রয়োজনে নিজেদের জীবনকে বাজি রেখে, একটু বাজি রাখতে 1 সেকেন্ডও দেরি করবে না। আর একটা কথা, সবাইকে মিডিয়াতে কম কথা বলতে হবে। অনেকে ভাবে আমি তৈল দিই একটা পোস্টের জন্য। আল্লাহ তাআলাকে আমি হাজির জেনে আমি আপনাদের সকলকে বলতে চাই, আমি গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র বিশ্বাসী না। আমি রাজনীতি করি সকল রাজাদের রাজার নীতিকে ফলো করি নিজ জীবনে, এবং নিজে যা কামাই তার খুমুস 5 ভাগের 1 ভাগ দেশের মানুষের জন্য আমি বন্টন করে দিই। আমি বাংলাদেশি সেবা পার্টিকে নিয়ে এগিয়ে যাচ্ছি। আমি চাই 8 নম্বর সূরা আল আনফালের 1ম আয়াতের দৃষ্টিতে এবং 20 নম্বর সূরা তহা এর 118-119 আয়াত দুটির দৃষ্টিতে বাংলাদেশি সেবা পার্টি সুযোগ পাক, আর দেশের খনিজ সম্পদের অর্থ দিয়ে দেশের 18 কোটি মানুষকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিক। সবাই কোটিপতি হয়ে যাক এবং সবার কাছে খাদ্যের অভাব পূরণ হয়ে যাক, সবার কাছে পোশাক পরিচ্ছদ এসে যাক সিজনের, সবার কাছে পানীয় জল এসে যাক, সবার কাছে ছাদের বাড়ি এসে যাক। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।